প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব আদি মধ্যযুগের ইতিহাস রচনার উপাদান হিসেবে বৈদেশিক বিবরণের গুরুত্ব এবং প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে। এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল আদি মধ্যযুগের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের গুরুত্ব কতখানি তা নিয়ে, এবং আজকে আলোচনা করা হবে আদি মধ্যযুগের উপাদান হিসেবে বৈদেশিক বিবরণের গুরুত্ব ও প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি। অর্থাৎ বৈদেশিক বিবরণ থেকে এবং প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আমরা আদি মধ্যযুগের ইতিহাস সম্পর্কে কতটা জানতে পারি। বৈদেশিক বিবরণ, তো বৈদেশিক বিবরণ কি? আদি মধ্যযুগে বিদেশের বহু লোক ভারতবর্ষে এসেছিল। কি জন্য এসেছিল? তারা ভ্রমণ করতে এসেছিল, এবং তারা ভ্রমণ করতে এসে তারা বিভিন্ন ধরনের বই রচনা করেছিল। এই সমস্ত বই থেকে আমরা বা এই সমস্ত সাহিত্য থেকে আমরা এই আমাদের ভারতবর্ষের আদি মধ্যযুগ সম্পর্কে বহু তথ্য জানতে পারি। যেমন সেই সময় চীন এবং আরব থেকে বহু পণ্ডিতরা এই ভারতবর্ষে এসেছিল, কোন সময় না আদি মধ্যযুগে, এবং তারা এসে ভারতবর্ষ ভ্রমণ করেছিল এবং ভ্রমণ করে তাদের বৃত্তান্ত লিপিবদ্ধ করেছিল। সেই সমস্ত বৃত্তান্ত থেকে আমরা এই আদি মধ্যযুগের ইতিহাস সম্পর্কে বহু মূল্যবান তথ্য পেয়ে থাকি। যেমন কি নয়, চীনা পর্যটক ইৎসিন। এই চীনা পর্যটক ইৎসিনের বিবরণ থেকে আমরা আদি মধ্যযুগের সমাজ ব্যবস্থা এবং ধর্ম ব্যবস্থা সম্পর্কে বহু মূল্যবান তথ্য জানতে পারি। ইৎসিনের বিবরণ থেকে যেমন আমরা আদি মধ্যযুগের বহু ইতিহাস জানতে পারি, তেমনি আরেকজন ঐতিহাসিক বা লেখক ছিলেন, তার নাম হলো কি হিউয়েন সাং। এই হিউয়েন সাং এর বিবরণ থেকে আমরা আদি মধ্যযুগের রাজনীতি, সমাজ, ধর্মনীতি সম্পর্কেও বহু মূল্যবান তথ্য জানতে পারি। এই হিউয়েন সাং এর গ্রন্থের কি নাম? হিউয়েন সাং এর গ্রন্থটির নাম হলো সিইউ কি। এই সিইউ কি থেকে আমরা আদি মধ্যযুগের বহু মূল্যবান তথ্য জানতে পারি। এছাড়া তার এই গ্রন্থ থেকে হর্ষবর্ধন, শশাঙ্ক সম্পর্কেও আমরা বহু তথ্য জানতে পারি। এই হিউয়েন সাং কখন ভারতবর্ষে এসেছিল? না, হর্ষবর্ধনের রাজত্বকালে। অর্থাৎ হর্ষবর্ধনের রাজত্বকালে এই হিউয়েন সাং ভারতবর্ষ ভ্রমণে আসেন, এবং এই ভ্রমণে এসে তিনি গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থটির নাম হলো কি সিইউ কি। এই সিইউ কি থেকে আমরা ভারতবর্ষের আদি মধ্যযুগের ইতিহাস সম্পর্কে অনেক মূল্যবান তথ্য জানতে পারি। এছাড়া এই লামা তারানাথের বিবরণ থেকেও আমরা আদি মধ্যযুগের বহু তথ্য জানতে পারি। কোন কোন তথ্য? শশাঙ্ক, হর্ষবর্ধন এবং পাল রাজাদের সম্পর্কে আমরা এই লামা তারানাথের বিবরণ থেকে বহু তথ্য জানতে পারি। এরপর আদি মধ্যযুগের ইতিহাস সম্পর্কে জানা যায় এমন একটি বৈদেশিক উপাদানের নাম হলো চার্চনামা। এই চার্চনামা গ্রন্থটি রচনা কে করেন জানেন? এই চার্চনামা গ্রন্থটি রচনা করেন আবু বকর কুফি। এই চার্চনামা গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? না, আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে আমরা জানতে পারি। ভারতবর্ষে প্রথম মুসলিম আক্রমণ হয়েছিল কবে? না, 711-712 খ্রিস্টাব্দে। মনে রাখ, ভারতবর্ষে মুসলমান শাসন শুরু হয়েছিল কখন? 711-712 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে হয়েছিল? না, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। এই আরবদের সিন্ধু বিজয়ের কাহিনী আমরা এই চার্চনামা গ্রন্থ থেকে জানতে পারি।
এছাড়া বহু আরবীয় পর্যটক আল মাসুদি সুলেমানের বিবরণ থেকে আমরা মহিপাল দেবপালের রাজত্বকাল সম্পর্কে বহু মূল্যবান তথ্য জানতে পারি। এছাড়া এই আবু নাসের বিন উতবি রচিত কিতাবুল ইয়ামিন গ্রন্থ থেকে আমরা সুলতান মাহমুদের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি এবং এই বৈহাকির লেখা তারিখ ইস মাসুদি এই বৈহাকির লেখা তারিখ ই মাসুদি গ্রন্থ থেকেও আমরা মাহমুদের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। সুলতান মাহমুদের সঙ্গে ভারতবর্ষে আসেন কে? অলবেরুনি। এই অলবেরুনির লেখা গ্রন্থের কি নাম? তহকিক ই হিন্দ। এই তহকিক ই হিন্দ গ্রন্থ থেকেও আমরা সুলতান মাহমুদের ভারত আক্রমণের কাহিনী ও আদি মধ্যযুগের সমাজ, অর্থনীতি, ধর্ম সম্পর্কে আমরা বহু মূল্যবান তথ্য জানতে পারি। এই সুলতান মাহমুদ কে ছিলেন? সুলতান মাহমুদ ছিলেন গজনির শাসক, যিনি আমাদের ভারতবর্ষকে মোট কতবার আক্রমণ করেছিল? 17 বার আক্রমণ করেছিল। তার এই ভারত আক্রমণের কাহিনী আমরা এই তহকিক ই হিন্দ কিতাবুল ইয়ামিন গ্রন্থ থেকে জানতে পারি। মিনহাজুস সিরাজের লেখা গ্রন্থ তবাকত ই নাসরি থেকে ভারতবর্ষের তুর্কি আক্রমণের কাহিনী, ভারতবর্ষে কখন তুর্কিরা আক্রমণ করেছিল, সেই যখন লক্ষণ সেন গড়ের সিংহাসনে ছিল, সেই সময় তুর্কিরা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মোট 18 জন সৈন্য নিয়ে আমাদের ভারতবর্ষ আক্রমণ করেন। সেই আক্রমণের কাহিনী আমরা তবাকত ই নাসরি গ্রন্থ থেকে জানতে পারি। এছাড়া সমকালীন ভারতবর্ষ সম্পর্কেও এই গ্রন্থ থেকে বহু মূল্যবান তথ্য জানা যায়। এরপরে আমরা আসবো কি প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে, অর্থাৎ আদি মধ্যযুগের ইতিহাস রচনার জন্য এই প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি ছিল। তাহলে বলে দেখো প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান মানে তো জানাই আছে। প্রত্নতাত্ত্বিক মানে কি? মাটি খুঁড়ে যে সমস্ত প্রাচীন মানুষের ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায় বা পাওয়া গেছে, সেগুলি হলো কি প্রত্নতাত্ত্বিক উপাদান। এই প্রত্নতাত্ত্বিকের মধ্যে 3টি জিনিস পড়ে। এই প্রত্নতাত্ত্বিকের মধ্যে 3টি বিষয় থাকে কি? এটা হচ্ছে লিপি, এটা হচ্ছে মুদ্রা, একটা হচ্ছে স্থাপত্য ভাস্কর্য। তো এই আদি মধ্যযুগের ইতিহাস রচনার ক্ষেত্রে এই শিলালিপির গুরুত্ব কিন্তু অনেকটা রয়েছে। এই সময় এই আদি মধ্যযুগে মোটামুটি 1500 লিপি পাওয়া গেছে। কতগুলি লিপি পাওয়া গেছে? 1500 মোটামুটি লিপি পাওয়া গেছে। 1500 লিপি পাওয়া গেছে আর কি, বুঝলে? তো এই সমস্ত শিলালিপি থেকে আমরা আদি মধ্যযুগের অনেক তথ্য জানতে পারি। যেমন কি নালন্দা লিপি। এই নালন্দা লিপি থেকে কি জানা যায়? এই নালন্দা লিপি থেকে জানা যায় কি হর্ষবর্ধনের সময়কাল বা তার কৃতিত্ব কাহিনী সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া আইহোল প্রশস্তি, এটা আমাদের জানাই আছে। আইহোল প্রশস্তি, আইহোল প্রশস্তি। এই আইহোল প্রশস্তি কে রচনা করেছিল? এই আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। এই আইহোল প্রশস্তি থেকে কি জানা যায়? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব কাহিনী আমরা জানতে পারি। এছাড়া এই গোয়ালিয়র শিলালিপি থেকে আমরা
কি জানতে পারি না, এই গোয়ালিয়র শিলালিপি থেকে আমরা জানতে পারি রাজা প্রথম ভোজের কৃতিত্ব কাহিনী। এছাড়া এই লখিমপুর শিলালিপি থেকে আমরা কি জানতে পারি, পাল রাজাদের সম্পর্কে বহু ঐতিহাসিক তথ্য জানতে পারি। এবং বিজয় সেনের সভাকবি উমাপতি ধর রচিত দেওপাড়া প্রশস্তি থেকে আমরা সেন রাজা বিজয় সেনের কৃতিত্ব সম্পর্কে জানতে পারি। এছাড়া আদি মধ্যযুগের বহু গুরুত্বপূর্ণ কাহিনী আমরা জানতে পারি। এই সমস্ত শিলালিপি ছাড়াও আরও অনেক শিলালিপি রয়েছে, যেমন গঞ্জাম শিলালিপি। এই গঞ্জাম শিলালিপি থেকে কি জানা যায় না, এই গঞ্জাম শিলালিপি থেকে জানা যায় শশাঙ্কের রাজত্বকাল সম্পর্কে, যিনি হর্ষবর্ধনের প্রতিপক্ষ ছিলেন। হর্ষবর্ধনের প্রতিপক্ষ কে ছিলেন? শশাঙ্ক। হর্ষবর্ধন যেমন একদিকে প্রচুর দানশীল ছিলেন, তেমনি শশাঙ্ক ছিলেন একজন কিডন্যাপার। এবার কাকে কিডন্যাপ করেছিল জানেন? তিনি কিডন্যাপ করেছিল কাকে? কিডন্যাপ তখনও হতো, এখনের মতো কিডন্যাপ তখনও হতো। সে হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রীকে সে কিডন্যাপ করেছিল। ওকে, তাহলে এই হলো আদি মধ্যযুগের ইতিহাস রচনার বৈদেশিক সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে আলোচনা। ওকে।